ইন্দ্রনীল এত কম বয়সে লেখক হিসেবে নাম করেছে, যা সাধারণত খুবই বিরল। সে অনেক ছোট গল্প, উপন্যাস, ছোটদের রোমাঞ্চ, ছড়া, কবিতা প্রায় সবকিছুই লিখে ফেলেছে। এখন কদিনের বিশ্রামের জন্য সে একটি গ্রামের পরিবেশের অভিজ্ঞতা সঞ্চয় করতে পলাশডাঙ্গা গ্রামে এসেছে। শহরের মাঝে থেকে তার সব লেখাই যেন শহরকেন্দ্রিক, তাই নতুন করে নিজেকে আবিষ্কার করতেই তার এই অভিযান। ছুটি কাটানো বা বিশ্রাম বলে লেখকদের কিছুই নেই, যেখানেই যায় মাথায় লেখার বিষয়বস্তু ঘোরাফেরা করে। তাই সবসময় ডায়েরি বা নোটবুক আর একটা কলম থাকা চাইই চাই। ইন্দ্রনীলও এর ব্যতিক্রম নয়। এই যে ভাই, স্টেশন থেকে তো অনেক দূর চলে এলাম। তোমাদের পলাশডাঙ্গা আর কত দূর? এই যে বাবু, আর মিনিট 10 হবে। তা বাবু, আপনি কি আজ প্রথম আসছেন এই গ্রামে? হ্যাঁ, ছুটি কাটাতে এসেছি। ও, আপনি বুঝি শহরে কোনো বড় অফিসার? কিন্তু অফিসার বাবুরা তো ছুটি কাটাতে সমুদ্র, পাহাড় বা জঙ্গলে যান। তা আপনি শেষে এই অজপাড়া গায়ে? হ্যাঁ, আমার শখটা একটু আলাদা। তবে আমি কোনো অফিসার নয়, আমি একজন লেখক, বই লিখি। তাই ছুটি কাটাতে নিরিবিলি জায়গায় আমার পছন্দ। ও আচ্ছা। আরও কিছুটা সময় কাটল। রিকশাওয়ালা বলল, বাবু, পলাশডাঙ্গা পৌঁছলাম। এখন বলুন ঠিক কোথায় যাবেন, সেখানে পৌঁছে দেব। পলাশডাঙ্গা তো আর এতটুকু না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার এক বন্ধু বলেছিল নতুনহাটের কাছে দত্ত ভিলা। আমাকে ওখানেই নামিয়ে দিও। রিকশাওয়ালা থেমে যায়, বলে, না বাবু, আমার গাড়ি আর যাবে না। দত্ত ভিলা তো যাবেই না। কিন্তু কেন? যাবে না বাবু, আর 5 মিনিট হাঁটা পথ। আপনি হেঁটে চলে যান। ওই তো নতুন হাট দেখা যাচ্ছে, ওখান থেকে আর একটু। ঠিক আছে, তুমি যখন যাবেই না, তাহলে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। এই নাও, এটা রাখো। কিন্তু বললে না তো, কেন যেতে চাইলে না? সে আপনি এখন কদিন থাকবেন তো এখানে, আস্তে আস্তে জেনে যাবেন। আসি বাবু। এই বলে রিকশাওয়ালা চলে গেল। ইন্দ্রনীল একা হেঁটে চলল। রাতের অন্ধকারে তার খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু মনে ওই একটা খটকা বারবার মাথায় চাড়া দিতে লাগলো। রিকশাওয়ালা দত্ত ভিলায় আসতে চাইল না কেন? এইসব ভাবতে ভাবতে আর হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেল দত্ত ভিলা। পুরো অন্ধকার, কোনো আলোর ছোঁয়া নেই। যাক, পৌঁছলাম তাহলে। ইন্দ্রনীল দরজায় টোকা দিতে যাবে, এমন সময় দরজাটা খুলে গেল। এসে গেছেন বাবু, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। কিন্তু তুমি কে? কেন বাবু, আপনার বন্ধু বলেননি? আমি কানাই, এই বাড়ি দেখাশোনা করি। বলতে পারেন এটা আমারই বাড়ি, তবে অলিখিত। অলিখিত মানে? সে পরে বলবো বাবু। আচ্ছা। রাতের খাবার টেবিলে রাখা আছে, খেয়ে শুয়ে পড়ুন। অনেকটা পথ এসেছেন, এ বাড়িতে বিদ্যুতের আলো নেই। ঠিক আছে, তা তুমি কোথায় যাচ্ছ? আগে বাবু, আমি তো এখানে থাকতে পারবো না, আমি একটু দূরেই থাকি। আচ্ছা, ঠিক আছে। বাবু, এখানে রান্নার ব্যবস্থা নেই। আজকের মতো আমি খাবার রেখে গেলাম, কাল থেকে বাইরে খেতে হবে। ঠিক আছে, ও নিয়ে চিন্তা করতে হবে না। বাবু, আরেকটা কথা আছে। হ্যাঁ, বলো। আপনি যতদিন খুশি এখানে থাকুন, কিন্তু ছাদের বন্ধ ঘরটা ভুল করেও খুলবেন না। বুঝলাম, কিন্তু কেন সেটা তো বলে যাও। সে পরে বলবো বাবু, এখন অনেক রাত হয়ে গেছে, আমি চলি। এই বলে কানাই চলে যায়। ইন্দ্রনীল খাবার খেয়ে শুয়ে পড়ে। এ কথা ও কথা ভাবতে ভাবতে ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে ইন্দ্রনীল দোকানের সন্ধানে বাইরে বেরোয়। নতুন হাট নামটা শুনে সে ভেবেছিল কাছে পিঠে কোনো হাট বা বাজার থাকবে, কিন্তু সে দেখল নামটাই আছে, হাটের কোনো গন্ধই নেই। হাঁটতে হাঁটতে একটা চা দোকান তার চোখে পড়ল। এগিয়ে গেল সেদিকে। দাদা, একটা চা দিও। তোমার কাছে জলখাবার পাওয়া যাবে? একটু বসুন বাবু, এক্ষুনি গরম গরম চা দিচ্ছি। জলখাবার কি দেব বাবু? কি আছে? আগে বাবু, ডিম রুটি, ঘুগনি মুড়ি, আর যদি আপনি বলেন লুচি বানিয়ে দেব। লুচি? অনেক দিন লুচির গন্ধ পাইনি। 6টা লুচি করো না দাদা। লুচি শুনে জিভে জল এসে গেল। এই নিন বাবু, আপনি গরম গরম চা খান, আমি এক্ষুনি লুচি ছাড়ছি। চায়ে চুমুক দিয়ে ইন্দ্রনীল দোকানিকে গল্পে গল্পে দত্তভিলার ঘটনা জানতে চাইল। তাহলে আপনি ওই বাড়িতে উঠেছেন? আপনার সাহস আছে মশাই, ওই বাড়িতে আজ পর্যন্ত কেউ রাত কাটাতে পারেনি। কিন্তু কি হয়েছিল? ব্যাপারটা আমাকে খুলে বলো। খুলে আর কি বলবো বাবু, আমরা যেটা শুনি, যেটা জানি সেটাই বলি। 15 বছর আগে ওই বাড়িতে থাকতো একটা সুখী পরিবার। পরিমল দত্ত, তার গিন্নি সুলেখা দত্ত, আর তাদের 2টো ছেলে, কানাই আর বলাই। পরিমল দত্তের বিশাল সম্পত্তি, বিঘা বিঘা জমি, তবে খুব হিসেবি, সবই কাগজ কলমে। আর ওই বাড়িটা। কানাই মানে যে এখন বাড়িটা দেখাশোনা করে? হ্যাঁ বাবু। কিন্তু কানাই যে বলেছিল ওটা ওর অলিখিত বাড়ি। আসলে বাবু, কি হয়েছিল বলছি। কানাই ছিল পরিমল দত্তের প্রথম পক্ষের ছেলে। তার জন্মের সময় বউটি মারা যায়। এতটুকু বাচ্চাকে কিভাবে মানুষ করবে সেই ভেবে পরিমল দত্ত আর একটা বিয়ে করে, তার দ্বিতীয় গিন্নি সুলেখা। কানাই যখন 4-5 বছরের, তখন বলাই হয়। সুলেখা দত্ত এমনিতে খুবই ভালো ছিল, কিন্তু নারের টান, নিজের ছেলের দিকে নজর, ভালোবাসা, আদর আবদার বেশি হবে, এটাই স্বাভাবিক। যখন কানাই বড় হলো, বুঝতে শিখল, ধীরে ধীরে বলাইকে হিংসে করতে লাগলো। বলাইকে পরিমল দত্ত তার গিন্নির কথায় উচ্চশিক্ষিত করার জন্য শহরে পাঠিয়ে দেয়। বলাইকে ছেড়ে ফেরার পথে পরিমল দত্ত আর তার গিন্নির দুর্ঘটনায় মৃত্যু হয়। তাদের শেষকৃত্য করতে বলাই এসেছিল। সেই শেষবারের মতো তাকে সবাই দেখেছিল। কানাই বলে সেদিন কাজ শেষে রাতেই নাকি সে শহরে চলে গিয়েছিল, আর কোনোদিনও ফিরে আসেনি। তাহলে তো কানাইয়ের পুলিশে গিয়ে জানানো দরকার, বলাইকে খুঁজে পাওয়ার দরকার। কারণ সে জীবিত না মৃত তা না জানলে এখানেই তো গল্পের একটা মোড় আছে বাবু। সেটা কেমন? গরম গরম মানে? না, মানে আপনার লুচি গরম গরম। ও আচ্ছা, তারপর বলো। হ্যাঁ, যা শোনা যায়, বলাইকে শহরে পাঠানোর আগেই পরিমল দত্ত তার গিন্নির কথায় কানাইকে শুধুমাত্র 1 বিঘা জমি আর জমি লাগোয়া একটা ছোট্ট কুটির দিয়ে বাকি সব বলাইকে লিখে দেয়। সেই রাগে সেদিন রাতেই কানাই বলাইকে শেষ করে দেয়। আর এমন কিছু একটা করে যে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাই যতদিন না বলাইকে পাওয়া যায়, জীবিত বা মৃত, ততদিন কানাই কিছুই পাবে না। বুঝতে পেরেছি। যদি আমার ধারণা ঠিক হয়, আমি এই রহস্যের উন্মোচন করবই। এই বলে ইন্দ্রনীল ভিলায় ফিরে চলল। ভাবল একবার কানাইয়ের সাথে কথা বলা উচিত, কিন্তু কানাই কি সত্যি বলবে? সন্ধে হয়ে গেল, আজ আর কানাই এলো না। ইন্দ্রনীল ছাদে গেল একটু খোলা আকাশের নিচে গ্রামের অন্ধকার তারাভরা আকাশ উপভোগ করতে। হঠাৎ ইন্দ্রনীল একটা ছায়ামূর্তি দেখে চমকে যায়। কে ওখানে? সামনে এসো। ছায়াটা মিলিয়ে যায়। সে ঘরে ফিরে আসে, একা বসে কিছু ভাবছে। সামনে নোটবুক খোলা আর কলম রাখা। হঠাৎ কে ওখানে? ভয় পাবেন না, আমি বলাই। কি বলছো কি?
তার মানে তুমি... হ্যাঁ বাবু, আমি আর বেছে নেই। জানি না আপনি কে, কিন্তু একমাত্র আপনি আমাকে মুক্তি দিতে পারবেন। আজ পর্যন্ত কেউ আমাকে দেখতেও পায়নি, শুনতেও পায়নি। আমি মুক্তি পাওয়ার আশায় অপেক্ষা করছি। কিন্তু কিভাবে হলো এসব? সবই তো শুনেছেন চা দোকানে, যা শুনেছেন সবই ঠিক। তোমার অতৃপ্ত আত্মা এতদিন মুক্তি পাচ্ছে না কেন? আমাকে কানাইদা ওই ছাদের ঘরে তান্ত্রিক দিয়ে বন্দি করে রেখেছে, তাই আমার মুক্তি হচ্ছে না। আমাকে ওই ঘর থেকে বের করে দিন। কিন্তু কিন্তু কি? কিন্তু যদি তোমাকে বের করে দিই আর তুমি কারো ক্ষতি করো? সব আত্মা খারাপ হয় না। আমি জানি আমার মায়ের অতিরিক্ত আমার প্রতি ভালোবাসা একটা মা হারা ছেলের মধ্যে কিভাবে প্রতিহিংসার জন্ম দিয়েছিল। তাই মাথা ঠিক না রাখতে পেরে কানাইদার সুযোগে সদ্ব্যবহার করেছিল, কিন্তু জানতো না যে আমি জীবিত বা মৃত না জানা পর্যন্ত কোনো সম্পত্তি ওর হবে না। তাই এখন ও পুরো ফেঁসে গেছে, মাথাটাও গেছে। আমার ওর প্রতি কোনো রাগ নেই, আমি শুধু মুক্তি চাই। ঠিক আছে, আমি তো মন্ত্রতন্ত্র এসব কিছু জানি না। কিভাবে হবে তোমার মুক্তি? খুবই সাধারণ ব্যাপার। একটু গঙ্গার জল রাখবেন সাথে। ঘরের দরজাটা খুলে দেখবেন একটা ট্রাঙ্ক আছে, ওটার ওপর জল ছড়াবেন। তারপর ওটা খুলে তার ভেতরেও গঙ্গার জল দেবেন। কিন্তু সব করার পরেও যদি তুমি না যাও? আমি আপনাকে কিছু সংকেত দিয়ে যাব, আমার ওপর বিশ্বাস রাখুন। আমি মুক্তি চাই। এই বলে ছায়াটা মিলিয়ে যায়। পরের দিন ইন্দ্রনীল গঙ্গার জল সাথে রেখে সন্ধেবেলায় ছাদের ঘরের সামনে যায়। বলাইয়ের কথা মতো দরজার তালা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে দেখতে পায় একটা ট্রাঙ্ক। ধীরে ধীরে এগিয়ে যায়, জল ছিটিয়ে ট্রাঙ্কের তালাটাও ভেঙে ফেলে। ট্রাঙ্কটা খুলে চমকে ওঠে। কে ওখানে? বলেছিলাম না এই ঘর খুলতে না। কানাই, শোনো আমার কথাটা। কোনো কথা না, আজ তোর শেষ দিন। এই বলে কানাই একটা ছুরি হাতে এগিয়ে আসে, আর তখনই বলাই, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কানাই, শান্ত হও। বলাই তোমার কোনো ক্ষতি করবে না। বলাই, তুই আমাকে মারতে পারবি না। এই দেখ।